রাইট ফ্রম ভার্বস কোশ্চেন প্র্যাকটিস এপিসোড 3তে তোমাদেরকে স্বাগত। তো এর আগে আমরা রাইট ফ্রম ভার্বস কোশ্চেন প্র্যাকটিসের উপরে দুটো ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওগুলো যারা দেখো নাই, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো তুমি সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। তো দেখো, আমাদের আজকের কোশ্চেনটা হলো এটা। তো এই কোশ্চেনটাই এখন আমরা সলভ করব। তো এইখানে যে গ্যাপগুলো দেওয়া আছে, এই গ্যাপগুলোয় কি উত্তর হবে, অর্থাৎ কোন শব্দগুলো এখানে বসবে এবং কেন বসবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। পাশাপাশি আমরা এই প্যাসেজটার অর্থটাও জানার চেষ্টা করব। আর যে কোনো ইংলিশ গ্রামার করো বা যাই কিছু পড়ো, তুমি যদি পাশাপাশি বাংলা অর্থটা জেনে নাও, তাহলে তোমার ইংলিশের স্কিলটা ধীরে ধীরে ডেভেলপ হবে। আর তুমি গ্রামারগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের এখনকার ক্লাসটি। তো আমরা প্রথমেই উপরে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর অর্থটা একটু জেনে নিই। যে সলভ অর্থ কি সমাধান করা, কিপ অর্থ রাখা, ট্রাই অর্থ চেষ্টা করা, পারফর্ম অর্থ সম্পাদন করা, বিল্ড অর্থ নির্মাণ করা, টার্ন অর্থ পরিণত হওয়া, ফেস অর্থ সম্মুখীন হওয়া, রিচ অর্থ পৌঁছানো। তো চলো এখন আমরা এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে, এই গ্যাপগুলো উত্তর কীভাবে হবে বা এখানে কি কাহিনী আছে, সেই বিষয়গুলো আমরা একটু দেখি, ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, তো এ নাম্বারে বলা হয়েছে যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, র্যাপিডলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো একটা বিষয় দেখো তোমরা, যে এইখানে আমাদের প্রথম যে এ নাম্বারে গ্যাপ ছিল তার আগে দেখো নাও আছে। আর এখন যে কথাগুলো বললাম না, যে নাও, অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলো থাকলে তো এরপরে আমাদের হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে সে সেন্টেন্সটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো বি নাম্বারটা। বি নাম্বারে বলা হয়েছে যে অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, তো বি নাম্বারে দেখি আমাদের, এই দেখো অলরেডি আছে। তো অলরেডি থাকার কারণেই কিন্তু আমাদের এই সেন্টেন্সটার স্ট্রাকচার হবে প্রেজেন্ট পারফেক্ট। তো এরপরে দেখো, চলমান কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমাদের সি নাম্বারে অবশ্যই কাজটা চলমান বোঝাচ্ছে। তো এরপরে দেখো ডি নাম্বার, মডাল অক্সিলারি ভার্ব এর পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। অর্থাৎ এই যে এখানে যে আমাদের ডি নাম্বারে গ্যাপটা আছে, তার আগে দেখো ক্যান, মডাল অক্সিলারি, এরপরে বি আছে। তো সেই কথায় বলা হয়েছে যদি মডাল অক্সিলারি এর পরে বি এই কথাটা উল্লেখ থাকে, তাহলে কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে মডাল অক্সিলারির পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। অর্থাৎ এরপরে যে ভার্বটা বসবে, অর্থাৎ এখানে আমাদের যে ভার্বটা বসবে সে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আচ্ছা, এবার দেখি আমাদের ই নাম্বার সম্পর্কে কী বলা হয়েছে। তো ই সম্পর্কে বলা হয়েছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এজ বা ইএস যুক্ত হয়। তো এই কথাটা তোমরা অনেক আগে থেকেই সবাই জানো, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে আমাদের পপুলেশন, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই কারণেই কিন্তু আমাদের এই জায়গায় আমাদের কী হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তো আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে সিঙ্গুলার সাবজেক্ট চেনার উপায়টা কী। তো দেখো, ওয়ার্ড এর শেষে সিই, এসআইওএন, টিআইওএন, মেন্ট, এনইডাবলএস, টিওয়াই, সিওয়াই, টিইউআরই, ডিওএম, ডম যুক্ত থাকলে এবং অর্ডগুলো কোনো সেন্টেন্স এর সাবজেক্ট হলে তা অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ যদি অর্ডের শেষে এই শব্দ এইগুলো থাকে, অর্থাৎ এইগুলো যুক্ত থাকে, হ্যাঁ, তাহলে সেই ওয়ার্ডটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, সেই সাবজেক্টটাকে বুঝতে হবে কি, এটা সিঙ্গুলার সাবজেক্ট। যেমন এখানে দেখো হচ্ছে আমাদের যে এটা ছিল প্রশ্ন, দেখো পপুলেশন, টিআইওএন যুক্ত আছে, তো এটা কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তো এইবার আমরা পুরো প্যাসেজটার উত্তর কী হবে দেখে নাও। আচ্ছা, নাও বাংলাদেশ কী হবে এখানে, ইজ ফেসিং, কারণ আমরা বলেছিলাম যে নাও থাকার কারণে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সেই কারণেই কিন্তু এখানে নাও বাংলাদেশ, বাংলাদেশ এখানে সাবজেক্ট আর একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্যই কিন্তু এখানে ইজ বসবে, এম ইজ আর থেকে এখানে ইজ আসছে। এরপরে বসবে ভার্ব, হ্যাঁ, অর্থপূর্ণ যে ভার্বটা আসে সেই ভার্বটা আমাদের লিখতে হবে। তো নাও বাংলাদেশ ইজ ফেসিং
আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। নাও বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ বা বাংলাদেশ বর্তমানে ইজ ফেসিং, কী করছে, সম্মুখীন হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেকার, হ্যাঁ, প্রবলেম সমস্যা, অর্থাৎ বাংলাদেশ বর্তমানে বেকার সমস্যার সম্মুখীন হচ্ছে। দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি, দিস প্রবলেম, এই সমস্যা, অলরেডি মানে কি ইতোমধ্যে, হ্যাজ রিসিড অর্থাৎ অতিক্রম করেছে, অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, অর্থাৎ অ্যালার্মিং অর্থ কি ভীতিকর, ডাইমেনশন অর্থাৎ মাত্রা, অর্থাৎ ইতোমধ্যে এ সমস্যা ভীতিকর মাত্রায় পৌঁছে গেছে। হ্যাজ রিসিড অলরেডি কি পৌঁছে গেছে, তাহলে কি হবে, দিস প্রবলেম অলরেডি, এই সমস্যা ইতোমধ্যে, হ্যাজ রিসিড পৌঁছে গেছে, অ্যান অ্যালার্মিং ডাইমেনশন, অর্থাৎ এই সমস্যা ইতোমধ্যে ভীতিকর মাত্রায় পৌঁছেছে। আচ্ছা, এরপরে দেখো, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং, অর্থাৎ সরকার কী করতেছে, চেষ্টা করতেছে, টু কোপ উইথ ইট, অর্থাৎ সরকার এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ উইথ ইট, সরকার এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। হাউএভার, যা হোক, দিস প্রবলেম, এই সমস্যা, ক্যান বি সলভড, এই সমস্যার সমাধান হবে। দিস প্রবলেম ক্যান বি সলভড, এই সমস্যার সমাধান হবে। ইফ আওয়ার ভাস্ট পপুলেশন, যদি আমাদের বিপুল জনসংখ্যা, ট্রান্স ইন্টু হিউম্যান রিসোর্স, অর্থাৎ আমাদের যে বিপুল জনসংখ্যা আছে, এই জনসংখ্যা যদি মানব সম্পদে পরিণত হয়, তাহলেই কেবলমাত্র এই সমস্যার সমাধান হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি অর্থসহ বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আর এভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং শুনবে, বোঝার চেষ্টা করবে। তোমরা এই রাইট ফর্ম ভার্বস যখন করবে, তখন অবশ্যই এখানে কোন শব্দটা বসলো এবং কতটুকু পরিবর্তিত রূপ বসলো, কেন এইটুকু পরিবর্তন হলো, এই বিষয়গুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে তুমি আস্তে আস্তে রাইট ফর্ম ভার্বস খুব ভালো পারবে। তো আমাদের এর আগের যে দুটো পার্ট দেওয়া হয়েছে, সেই পার্টগুলো যারা দেখো নাই, অবশ্যই সেই পার্টগুলো তারা দেখে নাও, কারণ সেখানে আরও সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এরপরে আমাদের আরও দুটো পার্ট দেওয়া হবে, অর্থাৎ এটা 3 নাম্বার পার্ট। এরপর আমাদের আরও দুটো পার্ট দেওয়া হবে। টোটাল 5টা পার্ট যদি তুমি ভালোভাবে দেখো, তো অবশ্যই তুমি রাইট ফর্ম ভার্বসে পুরো একটা ক্লিয়ার কনসেপ্ট, অর্থাৎ ক্লিয়ার ধারণা তুমি পেয়ে যাবে। তো এর মাধ্যমে তুমি রাইট ফর্ম ভার্বসের পরবর্তী যে বোর্ড কোশ্চেনগুলো আছে, সেগুলো আমরা দিব। তো এইভাবে তুমি প্র্যাকটিস করতে থাকলে অবশ্যই এই 5টির ভিতরে আমাদের পুরো নিয়মগুলো তোমার কভার হয়ে যাবে। তো এরপর তুমি প্র্যাকটিস করলে অবশ্যই তুমি আরও ভালো করবে। তবে এইখানে যে নিয়মগুলো থাকবে, এর ভিতর থেকে তোমার পরীক্ষা আসবে। তো আশা করি তুমি 5টা ভালোভাবে দেখলেই তোমার অনেকটাই কভার হয়ে যাবে রাইট ফর্ম ভার্বস। তো তোমরা ভালো থাকো। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের ক্লাসটি এখানেই।